আপনি যদি বিএনপির কখনো কোনো উপকার করেছেন না, তাইলে আপনি মরিছেন। হ্যাঁ, আপনি মরিছেন, আপনারা খেয়ে দেবে বিএনপি এক সময়, সব সময়। মানে ঐতিহাসিক ভাবে এটা সত্য। মানে 1975-এ 15 আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ডরা জয় বাংলা কইরা বিএনপির উপকার করেছিল না? হ্যাঁ, আগস্ট বিপ্লবীরা খাইয়া দিচ্ছে। বিএনপি আমলে তারা জেলে ছিল, তাদের কোনো কিছু করেনি। এই ছাত্ররা বিএনপি যখন কিছুই করতে পারতেছিল না, অকাতরে রাজপথে নেমা একটা বিপ্লব সাধন করলো, তাদের এখন কথা বলতে পারতেছে। এখন এই ছাত্ররা শত্রু হয়ে গেছে, খাইয়া দিছে। বিএনপি নিয়ে যখন কেউ কিছু বলতো না, যখন কেউ ডিফেন্ড করতো না, তখন এই শর্মা ডিফেন্ড করছিল বিএনপিকে। একবার না একাধিকবার প্রত্যেকটা বিষয়ে ডিফেন্ড করছে। আর আমার সাথে সেই শত্রুতা করে, যেই পাতে খায় সেই পাতে হাগে বিএনপি। বাংলাদেশ বিরোধী এবং এদেশের বিভিন্ন দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে প্রথমে এই সমস্ত কথা বলা বা লেখা প্রচার করা হয় ইন্ডিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপরে কখনো এটা বহন করে বিএনপির নেতৃবৃন্দ অথবা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাপতিরা এবং তাদের লেসপেন্সার কচুখেতিরা। তারপর বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপর ভর কইরা এমন অপপ্রচার ছড়ায় দেওয়া হয় সর্বত্র। এই পদ্ধতি বা কৌশল সম্পর্কে দেশবাসী সচেতন, সতর্ক এবং সজাগ থাকা জরুরি। ইন্ডিয়া যার বিরুদ্ধে লাগে তার বিরুদ্ধে তারা নানান অপবাদের ঝড় তোলে, যার মধ্যে থাকে নারী ঘটিত গল্প, জঙ্গিবাদের অভিযোগ, অস্ত্র এবং মাদক পাচারকারীর ভ্রান্ত দায়। এইগুলাই হয় তাদের সবচেয়ে সহজ অপচেষ্টা, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, চাণক্য নীতি। বুঝছাও, আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলে, এই বিএনপিতে কি একটা সুস্থ মাথার লোকও নাই? একসময় রিজভী ভাই কইছিল আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই? এগুলো কি খাইস্তে লোকরে ঢুকাইছেন নিজের দলে। তাজউদ্দিন সাহেব খুব দুঃখ পেয়েছেন। উনি আগে কইছিলেন যে ওনার প্রতি অন্যায় হইতেছে, ওনার পোলারে এর মধ্যে টাইনে না, আমি মহা অপরাধ করেছি, এটা ঠিক হয় নাই। সালাউদ্দিন সাহেব কইছে যুদ্ধের মধ্যেও নাকি পরিবারকে এর মধ্যে আনা হয় না। আমি খুব খারাপ কাজ করছি। ওনার পোলা যে এসালমে বসে চাউর হয়েছে, সেটা নিয়ে কিছু কইছে, শুনেন ওনার কথা। তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে। এমনকি এই পর্যায়ে গিয়েছে যে আমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধেও তারা এই সমস্ত কুৎসারটনার অংশ বানিয়ে নিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের নিয়ে সমালোচনা সত্য মিথ্যা অনেকে করতে পারেন। যুদ্ধের ময়দানেও ফ্যামিলিকে বাদ রাখা হয়, স্ত্রী পুত্র সন্তানদেরকে টাচ করা হয় না যুদ্ধের ময়দানেও। কিন্তু আমরা একে একটা বিশ্রী যুদ্ধ হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটি আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে কলঙ্কিত করে। বাঙ্গু পলিটিশিয়ানরা থাপ খেলে না মৌলানা হয়ে যায়, ফতোয়া দেওয়া শুরু করে। সালাউদ্দিন সাহেব আপনি কইবেন আপনার পোলা বসে কিনা এস আলমের ওইখানে, ফিনিশ। আজাহারি করার তো কিছু নাই, অভিযোগ উঠেছে জবাব দিবেন। পলিটিশিয়ান আপনি, জবাব দেওয়া আপনার কর্তব্য, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন হাসিনা নাই, কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে। ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদেশী হয়েছেন আপনারা বিএনপি। এখন আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে। এই লড়াইয়ে আপনারা পরাজিত হইবেন, অবশ্যই হইবেন। এটাই ইতিহাসের শিক্ষা। আজ হোক কাল হোক পরাজিত হইবেন। ইন্ডিয়ান সালসা খাইয়া যারাই বাংলাদেশের রাজনীতি করতে আসবে ধ্বংস হইয়া যাবে। যেই আসুক, যত বড় দল আসুক, মাথাতে রেখেন কামে দিবে। যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে, কোনোটাই কোনো কাজে দিবে না, কোনোটা কোনো কাজে দিবে না। বিএনপির স্ট্র্যাটেজিস্ট হয়েছে কে জানেন? জানেন কে স্ট্র্যাটেজিস্ট? আসেন, এটা মজার জিনিস। বিএনপি স্ট্র্যাটেজিস্ট হয়েছে এখন বাংলাদেশে রয়ের সাবেক স্টেশন চিফের পোলা চন্দন নন্দী। সেই ঠিক করে দেয় কোনটা নিয়ে বিএনপি মাঠ গরম করবে। তার একটা বালসাল পোর্টাল আছে, নর্থ ইস্ট নাকি বালসাল, ওই ইন্ডিয়া থেকে ওই পোর্টালে একটা লেখা দেয় হুক্কা হুয়া কবে। আর ইডি থেকে বিএনপি, আওয়ামী লীগ, কচুখেতি আর ওয়াকার একেবারে লাইন বাই লাইন পইডা ক্যা হুয়া করবে। আপনি দেখেন, মিলে দেখেন আমার কথা ঠিক কিনা, মিলে দেখেন। এডিটর সাহেব না দেন না হুক্কা হুয়া আর ক্যা হুয়া। আসেন চন্দন নন্দীর নতুন কেরা উঠেছে সেটা দেখি। গত কয়েক সপ্তাহ ধরে এই চন্দন নন্দী ওর নর্থ ইস্ট নিউজের এই রয়ের অর্থায়নে প্রকাশিত এটা পোর্টাল। কিন্তু তবে এখন এই সমস্ত দিল্লি থেকে আসিছে, প্রত্যেকদিন নতুন নতুন রচনা লিখা সোথা বানায় হাতে ধরায় দেওয়া হচ্ছে। আর সাথে সাথে বুলুরা তোতা পাখির মতো এই সোথা পরে বুলিয়া যায়, পলিটিক্স করে। আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক, এটা আমরা সবাই স্বীকার করি। আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্বিত। কিন্তু ওয়াকার যেভাবে সার্বভৌমত্বের জাতীয় নিরাপত্তা নিয়ে তালগোল পাকায় ফেলতেছে তা দেখলে বোঝা যায়
যে তিনি নিজের বুদ্ধিতে না বরং ভারতের সালসা খাইয়া এই প্রচারণার নামছেন। প্রথমে চলেন দেখি জাতীয় নিরাপত্তা আর সার্বভৌমত্ব এর মধ্যে পার্থক্য কি। সার্বভৌমত্ব হইল দেশের আভ্যন্তরীণ আর বহিঃশক্তির হাত থেকে দেশের স্বাধীনতাকে রক্ষা করা। অর্থাৎ যখন এই অপশক্তিগুলা দেশের স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করবে তখন সার্বভৌমত্বের রক্ষক সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে এই অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যেমন ভারত যখন আমাদের সার্বভৌমত্ব নষ্টের হুমকি দেয় তখন আমাদের সেনা প্রধানের উচিত সেই হুমকির শক্ত জবাব দেওয়া, কিন্তু তিনি তা না কইরা বরং ভারতের হুমকি আমাদের কাছে প্রচার করেন। কি আজব তামসা। তো আপনারা কি প্রশিক্ষণ নিছেন? কি জন্য প্রশিক্ষণ নিছেন? দেশের জন্য প্রাণ দেওয়াই তো আপনাদের কাজ, এটা শপথ। সার্বভৌমত্বের হুমকি নিয়ে শঙ্কা প্রকাশ করা আমাদের মতো নাদান সিভিলিয়ানদের কাজ। সেনাবাহিনী জনসম্মুখে সার্বভৌমত্বের হুমকি প্রকাশ করাটাই যে সার্বভৌমত্ব বিনষ্ট করা সামিল তা আমাদের এই জেনারেল ওয়াকার বুঝে না। যুদ্ধ করার কোনো ফিজিক্যাল ফিটনেস নাই, না আছে মানসিক শক্তি, শুধু ইন্ডিয়ার ইশারায় তোতা পাখির মতো কথা বলতে শিখেছে ওয়াকার সাহেব, আর ইটি উটি টাকা পয়সা দিয়ে লেসপেন্সার পালিচ্ছে আমাদের পিছে লাগানোর জন্য। অন্যদিকে জাতীয় নিরাপত্তা হইল সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হইতে পারে এমন সম্ভাবনা যেন তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা। জাতীয় নিরাপত্তা হইলেও এইটা একটা সিভিলিয়ান লেড প্রসেস, যেখানে দুইটা দেশ তাদের আভ্যন্তরীণ বাহ্যিক এবং পারস্পরিক নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে আলোচনা করে। এটা একটা আলোচনা এবং দেন দরবারের প্ল্যাটফর্ম। এখানে কূটনীতি, আমলাতন্ত্র, জাতীয় স্বার্থ আর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। কোন পেশাদার সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার পলিসি মেকার হইলে তা সেই সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য ভালো লক্ষণ না। কারণ হইলেও একটা সভ্য দেশে বন্দুক যার হাতে থাকে গুলি চালানোর সিদ্ধান্ত তার হাতে থাকে না। এই জন্যই ম্যাজিস্ট্রেসি একটা সিভিলিয়ান অ্যাক্ট। সেখানে একজন সিভিলিয়ান আমলা একটা উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় গুলি চালানোর সিদ্ধান্ত নেন, আর তার সিদ্ধান্ত নেওয়া হলে গুলি চালানো কাজ করে অস্ত্রধারী বাহিনী। আপনি শুধু অর্ডার নেবেন সিভিলিয়ানের, এটা সেনাবাহিনীর কাজ। সিভিলিয়ানের অর্ডার মানা সেনাবাহিনীর কাজ। আবারও বলতেছি, আপনারা চাকর। গুলি চালানোর নির্দেশ দেওয়া হইলে সিভিলিয়ান যদি গুলি চালানোর নির্দেশ দেয়, অস্ত্রধারী বাহিনী গুলি চালানোর ভালো মন্দ বিবেচনা করবে না, বরং যে উদ্দেশ্যে গুলি চালাইতে বলা হয়েছে তা বাস্তবায়ন করাই তার কাজ। এই ব্যবস্থার কারণ হইলেও প্রশিক্ষণ আর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। সেনাবাহিনীর প্রশিক্ষণ হইল শুট টু কিল, অর্থাৎ মারার জন্য গুলি করা, মেরে ফেলার জন্য গুলি করা। আর সিভিলিয়ান সিকিউরিটি পলিসি মেকাররা কনফ্লিক্ট রেজলিউশনের কাজ করে। কতক্ষণ যুদ্ধ বা সংঘাত ঠেকানো যায়, মানে গুলি যাতে না চলে, সেটাই তাদের কাজ। মোদ্দা কথা হইল সার্বভৌমত্ব রক্ষা করা একটা ফুল মিলিটারি অথবা কোয়াসি মিলিটারি সিনারিও, প্রায় মিলিটারি অথবা মিলিটারি ধরনের একটা সিনারি। অন্যদিকে জাতীয় নিরাপত্তা হইতেছে একটা পলিসি ডায়ালগ স্পেস। দুইটা দুই জিনিস, আর দুই কাজের লক্ষ্য, উদ্দেশ্য, স্ট্র্যাটেজি দুই রকম। যেমন ইউএন পিসকিপিং মিশনে আমাদের সেনাবাহিনী কাজ করে, ওইটা তাদের ফিল্ড এনগেজমেন্ট। কিন্তু ইউএন মিশন কোথায় হবে, কেন হবে, সে পলিসি নির্ধারণ করে জাতিসংঘে বসে একদল কূটনীতিক। তখন এই কাজে তারা ট্যাকটিক্যাল অ্যাডভাইস নেয় সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকে। কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্টের সিদ্ধান্ত কোনো মিলিটারি এন্টিটিকে দেওয়া হয় না, কারণ তাদের বেসামরিক সংবেদনশীলতা নাই। আমার কথা শুনে মনে হইতে পারে যে আমি কোন তালেবর যে ব্যাখ্যা দেওয়ার। আসলে তো আমি কোনো তালেবর না, আমার জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো অভিজ্ঞতা নাই। তবে ইন্টারনেটের এই যুগে তথ্য পাওয়া কোনো ব্যাপার না। যদি আপনার কোনো বিষয় নিয়ে পজিটিভলি জানার উদ্দেশ্য থাকে, আপনি জানতে পারবেন। যার পিছে কচুখ্যাতি লাগবে তার পিছে দৃঢ়ভাবে দাঁড়াবেন, কারণ কচুখ্যাতি একজন ইন্ডিয়ান গু 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 সলিড গু না। সলিড গু তো ভালো, মানে এটা তো স্বাস্থ্যবান গু। মোস্ট প্যাথোলজিক্যাল অ্যান্ড টক্সিক ভার্সন অফ গু এটা হইতেছে কচুখ্যাতি, নিকৃষ্ট মানের গু। এবারে গুয়ের মর্যাদা দেওয়া যাবে না, ওই ডায়রিয়ার দাস্ত। ওর সাথে রিলেটেড যে প্রত্যেকটা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ার স্বার্থ রক্ষার বাংলাদেশি এজেন্ট। ইনশাল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ।